বাইনোকুলারটি কার চোখে? রিকশায় বসা মেয়েটি কাকে দেখে ভয় পাচ্ছে? স্কুটারে আর একজন মহিলাকে অনুসরণ করছে একটি গাড়ি, কিন্তু কেন? কে বসে আছে গাড়িতে? ছবি তুলছে কে? এই রহস্যের জট খুলতেই ছুটে চলেছে বাংলাদেশ প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির দুর্ধর্ষ স্পাই মাসুদ রানা। বেগবান জীবন ও দুরন্ত যৌবনের প্রতীক মাসুদ রানা। স্ন্যাপ নিয়ে নি। রেডি? থ্যাংক ইউ আঙ্কেল। এই আঙ্কেল শব্দটা কেমন করে কিভাবে যে এই দেশে ঢুকে পড়েছে? খালু আঙ্কেল, চাচা আঙ্কেল, মামা আঙ্কেল, ফুপা আঙ্কেল, আরে কার সাথে যে কি সম্পর্ক ডিফারেন্সিয়েটই করতে পারি না। আঙ্কেল সম্পর্কটা তো জেনুইন হলেই হলো, কি বলেন আঙ্কেল? তা অবশ্য ঠিক বলেছে, কিন্তু আবার ওই আঙ্কেল। ও তোমাদের দেখলাম ছাদের উপরে সব জুডো প্র্যাকটিস করছো, কি ট্রেনারটাকে? নিশ্চয় সোহানা। আসলে দেশের যে অবস্থা, মস্তানি টস্তানি যেভাবে চলছে, তাদের তো নিজের প্রোটেকশনটা খুব দরকার, তাই না? ভেরি গুড। আর সোহানা তো সব ব্যাপারে এক্সপার্ট, তাই না? তুমি তুমি গাছে চড়তে পারো? পারি। তুমি গাড়ি চালাতে পারো? জি। তুমি সাঁতার কাটতে পারো? হ্যাঁ পারি। That's like a good girl. কোনো কিছু তো তোমার ভয় নেই? না, নেই। ভূত প্রেতে? ভূত প্রেতে আমি বিশ্বাসই করি না। That's like a good girl. আচ্ছা আচ্ছা, কেউ যদি তোমাকে হিপনোটাইজ করে? হিপনোটাইজ? আমাকে? অসম্ভব। ওসব কলকাঠির খবর আমার অনেক আগে থেকে জানা। হ্যাঁ। কি ব্যাপার আঙ্কেল? না না, রাত কোথায়? বাবা তো অফিসে। জি ঠিক ধরেছেন, বাংলাদেশ প্রাইভেট ডিটেকটিভ সেন্টার। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? চিনতে পারবো না? নাম না বললে চিনবো কি করে বলুন? সোহানা? জি না, ও এখনো আসেনি। রেখে দিয়েছে। বাবা, ঢাকা থেকে পরপর দুজন শিল্পীর অদৃশ্য হয়ে যাবার মধ্যে আমার মনে হয় একটা কমন লিংক আছে। তা অবশ্য আছে। এই যে রানা, এসো এসো, বসো। আই এম সরি স্যার, আমার একটু দেরি হয়ে গেল। নো প্রবলেম। ও ওই কেসগুলো তো বুঝতে পেরেছি। গত 3 দিন ধরে আমরা এদের সম্পর্কে অনেক খোঁজ নিয়েছি, পুলিশ ও আইবি পোস্টও ঘেঁটে দেখেছি, কিন্তু এগোবার তেমন কোনো নতুন রাস্তাই পাচ্ছি না আমরা। রানা, মাস কয়েক এর ব্যবধানে দুজন শিল্পী এভাবে গায়েব হয়ে গেল, অথচ দেখো আমরা কিছু করতে পারলাম না। আচ্ছা শোনো, সোহেলের খবর কি বলো তো? ওর বিয়ের ছুটি কি জন্মে ফুরবে? হ্যালো, সোহেল বোধহয় আমাদের এখানে আর কাজ টাজ করবে না। কি করে করবে? ঘরের নতুন অ্যাসাইনমেন্ট ছেড়ে এখন কি আমাদের মতো টিকটিকি হয়ে ঘুরে বেড়াবে? ঘরের নতুন অ্যাসাইনমেন্ট? সেটা আবার কি? আচ্ছা শোনো, বলো। টিকটিকির পেছনে মনে হচ্ছে টিকটিকি লেগেছে। কেমন? একটা লোক হ্যাঁ
কদিন ধরে আমাকে টেলিফোন করছে বারবার। আমি কখন কোথায় যাচ্ছি কি করছি সব রানিং কমেন্ট্রি দিয়ে যাচ্ছে। পরিচিত নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পরিচিত। তাই? কতদিনের, ক বছরের? হ্যাঁ, কতদিনের কি বলছো? ক যুগের বলো, কত জনম জনম। কি হলো? ফুলটা, এই গোলাপি ফুলটা কালো হয়ে গেছে। বুঝতে পেরেছি, তুমি কোনো ম্যাজিশিয়ানের পাল্লায় পড়েছো। হ্যাঁ, আমি একটু আগে নিজের চোখে দেখেছি এই ফুলটা গোলাপি ছিল। বুঝতে পেরেছি, টেলিফোনের ওই লোকটা না তোমার চোখে একটা অদৃশ্য গগল ছুড়ে দিয়েছে। আহা, কিছুক্ষণ আগে এই ফুলটাকে আমি নিজের চোখে গোলাপি দেখেছি। আচ্ছা ঠিক আছে বাবা, আসো তো, তোমাকে না একটা টেলিফোন ভিতরে ধরেছে, আসো চলো। হ্যালো, কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? রেখে দিচ্ছি। এই যে শাহানা, এই যে আরে আরে শাহানা নয়, শাহানা আরে না, ছি, সোহানা সোহানা। হ্যাঁ একটা হলেই হলো। হ্যাঁ শোনো শাবানা, তুমি এটা খুব যত্ন করে সবসময় তোমার কাছে রেখে দেবে। না না না, এখন দেখার দরকার নেই, পরে দেখলেই হবে। শোনো, তুমি তুমি যখনই বাইরে যাবে তোমার একটা বড় ব্যাগ সবসময় তোমার সাথে রাখবে। তার মধ্যে একটা আয়না, চিরুনি, টুথব্রাশ, এইসব জিনিসগুলো সবসময় ওর ভিতরে রেখে দেবে, প্রয়োজন হতে পারে। আর শোনো, হ্যাঁ ওই বাসায় লুঙ্গি আছে তো, গামছা, তারপরে ওই বোরখা আছে, হ্যাঁ একটা কম দামি চাদর টাদর হলেও চলবে, সবসময় রেখে দেবে ব্যাগের মধ্যে। আজকেও সে রানার সঙ্গে দেখা হলো না, দ্যাট ইয়াং অ্যান্ড স্টাউট হ্যান্ডসাম ইয়াং ম্যান। হ্যাঁ হ্যাঁ, রানা। ইনি হচ্ছেন আমাদের গ্রেট জিলানি আঙ্কেল। আর আঙ্কেল রানা। Glad to meet you. Give your hand. তোমার হাতটা খুব নরম আর খুব শক্ত, হ্যাঁ তোমার মতো একটা মানুষের উপর নির্ভর করা যায়। তুমি সবসময় বন্ধুদের সাহায্য করতে প্রস্তুত, কিন্তু নিজে কোনো বন্ধনে জড়াতে চাও না। আঙ্কেল, কমপ্লিমেন্ট একটু বেশি হয়ে গেল না? Oh no. He deserves it, and he's really great. Sonia, তুমি সোনিয়া না, সোনিয়া না, সোহানা। একই কথা, তুমি ওর থেকে হাফ রায়হানকে দিয়ে দিবে। রায়হান না, রানা, মাসুদ রানা। আঙ্কেল, আজ সব নামটা উল্টাপাল্টা বলছেন, কি ব্যাপার? আরে না, উল্টো পাল্টা বললেও কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ তাহলে আমি চলি। টেক কেয়ার। অলরাইট, বাই। আসসালামু আলাইকুম। অদ্ভুত লোক তো। আজ তো ভালো করে পরিচয় হলো না, পরিচয় হলে বুঝতে। জিলানি আঙ্কেল 3 বছর হলো হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে রিসার্চ করে ফিরেছেন, বিরাট ফিলোসফার। সোহানাপ্পা, আরে কি হলো? কি হয়েছে কাল বল? কিন্তু আমাদের রুবেলের জন্মদিন। তাই নাকি? অসুবিধা নাই, আমরা 3 জনে, মানে আমরা 4 জনে। হ্যাঁ, তুই, আমি, রুবেল আর বাবা, আমরা 4 জনে কালকে চাইনিজ খাবো। রোমানা, এটা কি? ম্যারাডোনা। ওয়াও, ম্যারাডোনা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ আপু। কি হলো বল? হ্যাপি বার্থডে টু ইউ। এই সোহানাপু, দেখেছো? কি কি? ওই সামনের টেবিলে বসা লোকটা আমাদের দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। তুই চিনিস? না। রুবেল, না, তবে এমন ভাবে তাকাচ্ছে না যে মনে হয় আমাদের চেনে। আপু, লোকটাকে কেমন যেন মনে হচ্ছে। তোরা খাতো।
বলছি। কে, রুমা? বল। কি রে মা, বোকের মতো কাঁদছিস কেন? কি হয়েছে? আমি আসছি। আব্বু, হ্যাঁ। সোহানা আপুকে একটা লোক গাড়িতে করে কোথায় যেন নিয়ে গেছে। কে নিয়ে গেছে? না আপু, আমরা চিনি না লোকটাকে। উফ চেনো না মানে? লোকজনকে ডাকুনি কেন আশেপাশে? উফ, না না আপু, সোহানা আপু নিজেই লোকটার সাথে চলে গেছে। উফ, চলে গেছে মানে? গেল কি করে? হ্যাঁ, কি করে? আপু লোকটার সাথে কথা বলতে বলতে নিজেই গাড়িতে উঠলো। তাহলে নিশ্চয়ই পরিচিত কেউ হবে, গেছে কোথাও, একটু পরে চলে আসবে। এই নাও তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ আব্বু। তোমরা শুধু শুধু নিজেরা টেনশন করো এবং আমাকেও টেনশন করাও। কে? সোহেল? কোত্থেকে? তোমার একদিনে ছুটি শেষ হলো না? কি করছো সোহানা? সোহানা কি করছো? প্লিজ, লাগছে তো। বিয়ে না হতেই সোহানাকে একেবারে বাড়িতে এক্সপেক্ট করছিস, শালা। হট। এই, কোথায় লুকিয়েছিস ওকে? হ্যাঁ, তোর বিয়ের ঘর তো এখনো কাটেনি দেখছি। হ্যাঁ, দিলি তো ওই বেচেলারের সুখ নিদ্রাটা ভেঙে। সকালবেলা শালা তোর বৎসুরত মুখ, বুঝতেই পারছি আজকে দিনটা খুব খারাপ যাবে। বৎসুরত না দেখলে খুবসুরতের সৌরভটা বুঝবে কি করে বন্ধু? হ্যাঁ, একেবারে রেডিমেড ডায়লগ চাচ্ছিস? হ্যাঁ, না সকালবেলায় টকটা দেওয়া ঠিক হবে কিনা তাই ভাবছি। আরে শখের জোরবার লাগিয়ে নিলাম, বল। সোহানাকে পাওয়া যাচ্ছে না গত দুদিন। ইয়ার কি মারছিস? ইয়ার কিনা দোস্ত, সিরিয়াস। কাগজে নিখোঁজ সংবাদ দিয়ে দে একটা। কচি খুকি হারিয়ে গেছে স্কুল থেকে ফেরার পথে। কেউ যদি সন্ধান পান, ভালো করে শোন। বল। দুদিন ধরে সোহানা লাপাত্তা। স্যার ভীষণ অস্থির হয়ে পড়েছে। আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে গেছে হয়তো। সেসব খোঁজ খবর তো করা হয়েছে, স্যারকে সামলানো যাচ্ছে না। যাকে সামনে পাচ্ছেন তাকেই ধমকাচ্ছেন। আমাকে জিজ্ঞাসা করছো কেন তোমরা? তোমরা কি কিছু বোঝো না? দিন পার হয়ে গেল, একটা খোঁজ পর্যন্ত আনতে পারলে না। আজ হয়ে যাবে স্যার, এক্ষুনি হয়ে যাবে স্যার, এ সমস্ত কথা কোনো মানে হয়? আচ্ছা সোহেল, তুমি কিরকম ছেলে বলো তো দেখি? হ্যাঁ, একটা মেয়ে তোমাদের সহকর্মী গায়েব হয়ে গেল, আর তোমরা দুজন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। স্যার আপনি কোনো চিন্তা করবেন না। না, আমি চিন্তা করবো না, সব চিন্তা এখন তোমাদের। যদি কিছু করতে না পারো এখন যাও, লিভ মি অ্যালোন। হ্যালো, আমি বিজি না। আমি জানি আমার দিকে তাকিয়ে স্যার আসলে বকেছেন তোকে, কেননা সোহানার ব্যাপারে খোঁজ খবর রাখার দায়িত্ব তো আমার না, তো উনি সেটা ভালো করেই জানেন বলে আমার চোখে আঙুল দিয়ে তোকে দেখিয়ে দিলেন তোর ইনএফিশিয়েন্সি অ্যান্ড ইনডিফারেন্স টু। দুটোর কোনোটাই না। রাস্তার ভালো করেই জানেন না। জানিস সোহেল, সংসারে কোনো কোনো লোক কষ্টে চাপা পড়ে রাগে ফেটে পড়ে, আর রাহাত স্যারও তাই। আসলে সোহানাকে স্নেহ করেন তো অসম্ভব। চাপা স্বভাবের মানুষ, প্রকাশ করেন না, তার উপর মৃত বন্ধুর কন্যা। সোহানা তাহলে তুই যে কথা জানিস স্যারকে কখনো জানতে দিস না। সোহেল, তোর কি খুব তাড়া আছে? কেন? আমাকে একটু কমপ্লেনে দিবি? কোথায় গায়েব হলো বলতো? এই কয়েকদিন পুলিশ আর স্পেশাল ব্রাঞ্চের সব ফাইল আমি ঘাটাঘাটি করেছি, স্যারকেও দেখিয়েছি। একজন গায়িকা আর একজন নায়িকা নিখোঁজ হয়ে যাওয়ার পর বটনির প্রফেসর ডক্টর আলম হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলেন। এরপর একজন মঞ্চের শিল্পী গুলজার আর একজন যুবক উলফত। এই তো, তুই ফাইলটা দেখ না। এই সোহেল, দেখ তো, এখানে দেখা যাচ্ছে ডক্টর আলম, জিপিও বক্স নাম্বার 850 এর বিজ্ঞাপনে আবেদন করার কয়েকদিন পরে নিখোঁজ হয়েছিলেন। আর আমার যতদূর মনে পড়ছে আজকের পত্রিকাতে আমি এই ধরনের একটা বিজ্ঞাপন দেখেছিলাম।
আমারও তাই মনে হচ্ছে। দেখ তো এটা। হ্যাঁ, যা ভেবেছি তাই। স্যারের স্টেনোকে ডাকতো। শারমিন, আপনি একটু আসুন প্লিজ। কেন? ব্যাপারটা শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে এই, তোদের এই অফিসে আমার আর চাকরি করা হচ্ছে না। বোটানির পিএইচডি ডক্টর মাসুদ রানা নতুন চাকরি দরখাস্ত করছেন এখন, এই মুহূর্তে। আচ্ছা, কি বলছিস? বিদেশের সার্টিফিকেটগুলো যেভাবে বললাম ম্যানেজ কর। আরে না, অসুবিধা নেই। Yes, sir. লিখুন, this has reference to your advertisement dated অ্যাড্রেসটা কাকে করবো স্যার? Please come in, Dr. Masukra. কি হাতটা খুব ঠান্ডা মনে হচ্ছে? সরি, আই কান্ট হেল্প ইট। no problem. প্লিজ। প্লিজ বলুন, কি খাবেন? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, বিয়ার, হুইস্কি? থ্যাংক ইউ। এরই মধ্যে 2 কাপ চা হয়ে গেছে। আচ্ছা, আপনি যেন কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন? কিল ইউনিভার্সিটি থেকে। প্রফেসর অ্যাথানের খুব প্রিয় ছাত্র ছিলাম আমি। তা কোন বিষয়? বটানি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, অ্যানিম্যাল ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি। বটানির ছাত্র ছিলাম আমি, তবে থিসিস করেছি মাইক্রোবায়োলজিতে। রিয়েলি গ্রেট। আচ্ছা, আপনি কবে নাগাদ জয়েন করতে পারবেন? আপনার মাসিক বেতন হবে 20,000 টাকা। আসলে কাজটা আমি একটু দ্রুত শুরু করতে চাই। মানে রেসিডেন্সিয়াল কাজ, খাওয়া, বাসস্থান সব ফ্রি। কোথায় যেতে হবে, কি ধরনের গবেষণা করতে হবে সে সম্পর্কে কিছু জানতে পারলে। আপাতত আমি কিছুটা গোপনীয়তা রক্ষা করতে চাই। না না, ভয়ের কিছু নেই। আসলে আমি নির্জনতায় কাজ করতে পছন্দ করি। কোনো ডকুমেন্ট রাখবেন না? না 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 না, কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি কালকে আসুন, এই হোটেলের সামনে আপনার জন্য গাড়ি অপেক্ষা করবে। গাড়ির নাম্বার নারায়ণগঞ্জ ক 12। 12। ও ফাইন। এখান থেকে গাড়ি, তারপর নৌকায়, তারপর আমার আস্তানা। সেখানে আপনার জন্য লোক থাকবে, অভ্যর্থনা জানাবেন। তবে সবকিছু সব জায়গায় বলা আছে, কোনো প্রবলেম নেই। তবুও যদি পথে কোনো রকমের কিছু অসুবিধা হয়, প্লিজ সামলে নেবেন। টিল দেন, অলরাইট, গুড বাই, সি ইউ অ্যাগেন। See you. তোমার হাতটা সেদিন ছিল কি গরম, ভীষণ উত্তাপ ছিল, কিন্তু আজকে ঠান্ডা, হিম শীতল মনে হচ্ছে। তোমার উপর একটা স্যাটনিক ইনফ্লুয়েন্স আমি দেখতে পাচ্ছি। কোথা থেকে আসছো তুমি? কার সাথে ছিলে এতক্ষণ? একটা ইনফ্লুয়েন্স, এই প্রভাবটা তোমাকে কাটাতে হবে। খুব কঠিন, বাট ইউ মাস্ট গেট রিড অফ ইট। বসো। স্ট্রেঞ্জ, আপনি দেখছি ভূত প্রেত দৈত্য দানবে বিশ্বাস করেন, তাই না? তুমি বিশ্বাস করো না? গোটা দুনিয়ায় ব্ল্যাক আর্টের চর্চা আছে, তুমি জানো না? আমি তো জানি মধ্যযুগের বিচান্তিং এর যুগ কবে খতম হয়ে গেছে। কিচ্ছু জানো না তুমি। পশ্চিমা দেশে এখন আবার নতুন করে এসব চর্চা শুরু হয়েছে, তুমি জানো? রীতিমতো গবেষণা হচ্ছে, বিরাট বিরাট সব বই লেখা হচ্ছে। রিচার্ড ক্যাভেন্ডিশের নাম শুনেছো তুমি? শোনোনি?
অ্যালিফাস ক্রলিং, অ্যালিস্টার লেভি, নাম শুনেছ? শোনোনি? আমার কাছে বই আছে। সেফারি জিয়ার বই পড়েছো তুমি? পড়োনি? আমার কাছে আছে। 4th শতাব্দীতে ব্যাবিলনিয়ান হিব্রু ভাষায় লেখা। তোমার এই সমস্ত ভেলকিবাজি হুমকি ধমকি থামাও। যদি পারো বলো আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে আমি পাবো কিনা বলো। রানা যে রিসার্চ সেন্টারে চাকরি নিতে যাচ্ছে, ওখানে কি ওর যাওয়া আদৌ ঠিক হবে? ও কোনো বিপদে পড়বে কিনা বলো। প্রফেসর, প্রফেসর, তুমি কিছু দেখতে পাচ্ছ? অনি, নৌকো, 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 ছোট্ট নৌকো, জঙ্গল, প্রাচীর, না 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 প্রাচীর না, প্রাচীর না, একটা ফিল্ম স্টুডিওর মতো মনে হচ্ছে। মুখোশ, মুখোশ, মোমবাতি, সিঁড়ি, টাওয়ার, সোহানা, সোহানা, শাবানা, শামিমা। সোহানা, জিনানি, তুমি সোহানাকে দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি, আর অনেক কিছু দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু না, আমি কিছু বলতে পারছি না। আমি চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির, মুখ থাকতে বোবা হতে চাই, কিন্তু পারি না, পারি না, পারি না, পারি না, পারি না। I'm sorry স্যার, আমার সময় খুবই কম, আমাকে এখনই দাও না। Just a moment, young man. Just a moment. সোনিয়া তোমাকে কিছু দিয়েছে? সোহানা কথা বলছে। কই না তো। না। Wait. এটা তোমার কাছে রেখো। Take it. দেখুন এইসব তাবিজ, Take it. এইসব তাবিজ টাবিজ আমি পছন্দ করি না, বিশ্বাসও করি না। তাবিজ তাবিজ নয়, জঙ্গলে মঙ্গল আছে, তুমি এটা জানো? এটা গাছের শিকড়। আমাদের দেশের জঙ্গল বিদেশ থেকে ওষুধ হয়ে ফিরে আসে হার্ব মেডিসিন হয়ে, and that's the tragedy. দেখুন এইসব শেকড় বাকড় জঙ্গল ফঙ্গল আমি মোটেও বিশ্বাস করি না। বিশ্বাস করো না? হোল ইউনিভার্সাল সিস্টেমের তুমি কতটুকু বোঝো, কতটুকু জানো? হ্যাঁ, দর্শন এবং শ্রবণের একটা বিশিষ্ট রেঞ্জ আছে, সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তোমার জানার জগতের বাইরেও একটা জগৎ আছে, একটা সত্য আছে, সে সম্পর্কে তুমি জানো? জানো না। কুকুর এবং বিড়াল একটা বিশিষ্ট দূরত্ব পর্যন্ত শব্দ শুনতে পায়, সেটা তুমি জানো? আমরা কেউ জানি না। টাইম অ্যান্ড স্পেস সম্পর্কে তোমার কোনো নলেজ নেই। রেডিও ওয়েভ তুমি দেখতে পাও, 4th ডাইমেনশন তুমি স্পেসিফাই করতে পারো? কত দূর আমাদের চোখের দৃষ্টি, আমাদের জ্ঞানের পরিধি কত দূর জানো, বুঝবো? ইয়াং ম্যান, আমাদের চারদিকে ফল ফুল ফসল সবই আছে, বাট আমরা দেখতে পারি না, আমরা দেখতে পারি না। ঠিক আছে।
আপনাকে আমার এই পয়েন্টে রিসিভ করার কথা। আপনি নিশ্চয়ই ডক্টর মাসুদ রানা? হ্যাঁ। আমার নাম গুলজার খন্দকার। ঢাকাতে একসময় মঞ্চে নাটক করতাম, কিন্তু তেমন কোনো মেজর রোলে নয়। এখানে এখন খুব মেজর রোল অভিনয় করছেন নাকি? হ্যাঁ, ডক্টর মাসুদ রানা, আপনি আমার মুখোশ দেখে খুব অবাক হচ্ছেন, তাই না? জানবেন, সবকিছু জানবেন আস্তে আস্তে। আমরা এসে গেছি সামনে, আসুন। কি অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই, এগুলো কেউ সরাচ্ছে না, সব অটোমেটিক সরে যাচ্ছে। আসুন। সুস্বাগত, ওয়েলকাম, আসুন। আসুন মিস্টার মাসুদ রানা, আপনার থাকার ঘরটা দেখিয়ে দিচ্ছি, আসুন। আপনার পরিচয়টা? পরিচয় যার করিয়ে দেবার তার কাছ থেকেই শুনবেন। কেন, আপনার নিজের পরিচয় দিতে আপত্তি আছে নাকি? আপনি ডক্টর মাসুদ রানা, আমরা সবাই জানি। অথচ আপনাকে তো ঠিক। সবে তো এলেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। আপনার মুখে হে মুখোশ কেন? খুব পরিচিত কণ্ঠ মনে হচ্ছে। অথচ ঠিক চিনতে পারছেন না, তাই তো? মিস্টার রানা, আপনি খুব ক্লান্ত, বরং শুয়ে রেস্ট নিন। আমি চলি, একটু পরেই আপনার ডাক পড়বে। কে, আপনিই আসবেন? কে আসবে দেখবেনই তো। কি নিচে বসে খেতে অসুবিধা হচ্ছে? সরি, আমাদের এটাই নিয়ম। এখানে আমরা সবাই একটু সকাল সকালই খাই। ছি 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 ছি। দেখুন তো, আপনাদের তো পরিচয়ই করিয়ে দেওয়া হয়নি। আমরা বায়ে মিস সোহানা আমার অতিথি, আর ইনি হচ্ছেন ডক্টর মাসুদ রানা, আমাদের নতুন রিসার্চ স্কলার। আর আপনার ডানে আপনার পাশে বসে আছেন মুখোশ পরে, তাদের হয়তো মুখোশের জন্য চিনতে পারছেন না। আপনার ডানে এক সময়কার ঢাকা মঞ্চের নামকরা নায়িকা পুনম, তার পাশে গুলজার খন্দকার, এবং তারপর আছে উলফাত। পুনম, প্লিজ হেল্প দেম। আমার কথা মতো কাজ করাটাই সবার জন্য ভালো, কারণ আমি চাই না ডক্টর আলমের ঘটনার পুনরাবৃত্তি হোক। খুব পরিচিত ভয়েস মনে হচ্ছে না? আপনি নিশ্চয়ই গান শোনেন। পিয়া চৌধুরী গলা তো অপরিচিত হওয়ার কথা নয়। আমার চোখে আজ নতুন লাগে। আপনার ব্যাগের মধ্যে পিস্তল আর ট্রান্সমিটার এলো কি করে ডক্টর মাসুদ রানা? এটা আমার ব্যাগ না। তবে কার? এখানে আসার আগে আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম হোটেলে, সেখানেই বোধহয় বদলি হয়ে গেছে। টের পেলেন কখন? এই যে এখানে এসে। পুনমকে আপনার কেমন লাগছে? ওর প্রতি কোনো আকর্ষণ বোধ করছেন কি? আসলে যদিও আপনি ওর চেহারা দেখতে পাচ্ছেন না, কিছুটা কৌতূহল থাকা তো স্বাভাবিক, কিন্তু আকর্ষণ বলা যাবে না, কারণ মুখোশের মধ্যে তো আপনি আসল মুখটি তা দেখতে পাচ্ছেন না। রানা, তুমি আসবে আমার মন বলছিল, কিন্তু তুমি এখানে একা কিছুই করতে পারবে না। লোকটা ডেভিল ওয়ার্শিপার, তবে অসম্ভব ভদ্র। এমনিতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, সবসময় একটা রেসপেক্টেবল ডিস্টেন্স মেনটেন করে চলে। তবে বুঝতে পারছি না আমাকে এখানে আনার কি কারণ।
তুমি জলদি পালিয়ে যাও, সম্ভব হলে ঢাকা থেকে লোক নিয়ে ফিরে এসো। ঢাকা যাওয়া আপনার আর সম্ভব হবে না মাসুদ রানা, কোনোদিনই না। আপনি তাহলে? হ্যাঁ, আমি জমশেদ শিকদার। হ্যাঁ, আপনি সেই পড়ুন, সেই পড়ুন। আপনার এখন ঘুমের পর আপনি এখন ঘুমুন, অনেক। আপনি এখন ঘুমুন ডাক্তার রানা, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, প্রশান্তি ঘুম, অনেক ঘুম প্রয়োজন আপনার। এই তো ঝিরঝিরে ঘুম আসছে আপনার সমস্ত শরীরে। ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। No more of this sentimental trash. আবেদন আর নিবেদনে কোনো সমস্যার সমাধান হয় না। উলফাত, তোমাকে না বলেছি নতুন গান শেখাতে, যে গান আবেগ উল্লাসকে অতিক্রম করে কঠিন বাস্তবতাকে ফেস করতে সাহায্য করে, সেই গান। স্যার, আপনাকে তো বলেইছি গীতিকার গান লেখে তার মনের তাগিদে, শিল্পীও তাতে কণ্ঠ মেলায় মনের আনন্দে, শ্রোতাদের আনন্দ দিতে। কিসের অর্থ, সম্পদ, প্রতিপত্তি ছাড়া এ পৃথিবীতে কোনো মন্ত্রণ নেই। উলফাত, উলফাত, তুমি ওদের এমন গান শিখাও যে গান সবকিছু কালো, কুৎসিত, কদাকার করে দেয়, আমার বাগানের ডেথ প্রান্তের মতো। না, প্লিজ হাত দেবেন না। জামশেদ সাহেব ছাড়া এই মুখোশে। উনি আপনাদের সবাইকে হিপনোটাইজ করে রেখেছেন। খুলে ফেলুন মুখোশ। না, এটা অসম্ভব। উনি ছাড়া আর কেউ এটাতে হাত দিলে এটা খুলবে না। খুলবে, অবশ্যই খুলবে। আপনি কখনো চেষ্টা করেছেন? দেখেছি। আজ আরেকবার দেখুন। না, না। বাহ বাহ মাসুদ রানা, বাহ। You are really great. সম্মোহনী শক্তিতে দেখছি আপনি সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন। ভালো, তো একটু বেশি তাড়াতাড়ি এগোচ্ছেন না? তোমাকে আমি বরং তুমি বলি। ও, ইটস ওকে, নো প্রবলেম। পুনাম, তুমি কাল থেকে মুখোশ ছাড়াই চলতে পারবে। এখানে আসার পর তোমার সাথে ভালো করে কথাই বলতে পারছি না। শোনো, আমার সাথে কথা বলবে একভাবে আর এক্সপ্রেশন দেবে অন্যভাবে, পারবে? আচ্ছা, জানাই তো হলো না, তুমি এখানে এলে কি করে? ঢাকায় একটা লোক আমাকে টেলিফোন করতো, সেই লোকটি কিন্তু জামশেদ সাহেব। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। আমি রুবেলের জন্মদিনে চাইনিজে গিয়েছিলাম, তারপর আমাকে অ্যাভয়েড করেই তো। আর শোনো না, বল। তারপর সামনের টেবিল থেকে উনি আস্তে আস্তে এগিয়ে এলেন আমার দিকে, বললেন খুব ভালো হাত দেখতে পারেন। এক কথা দু কথা, অতীতের অনেক কথা আমাকে বলেও দিলেন। আমি আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম ওনার দিকে। একসময় ওনার গাড়িতে উঠে গেলাম আমি। না,
তারপর তারপর আমি আর কিছু মনে করতে পারি না। দিস টাইম তুমি হেরে গেছো জানো। ঢাকায় আমার কথা শুনে তোমার এই অবস্থা হতো না। তুমি তো জানো প্রত্যেক অ্যাক্টিভ এজেন্টকে 2 মাস অন্তর অন্তর সম্মোহন করানো হয়, কিন্তু এবার তুমি সেটা করোনি। সেজন্য শিকদার সেই সুযোগটা নিয়েছে তোমার উপর, আর আমার উপর নিতে পারেনি, কেননা আমার অ্যান্টি হিপনোটিক সাজেশনটা ছিল। জাস্ট একবার এই মাসেরটাই আমার ভুলে নেওয়া হয়নি, কিন্তু কিন্তু এখানে আসার পর আমি আমার রুমে বসে অটো সাজেশন নিয়েছিলাম, তো সেজন্যই এখন আর শিকদারের কোনো জারি জুরি আমার উপর কাজ করছে না। কিন্তু না না, এটা তুমি একেবারেই বুঝতে দেবে না, যেভাবে আমিও দেইনি, কেননা তোমাকে আমাকে খুব কেয়ারফুলি চলতে হবে। কি হলো? ট্রাপ নয়, টেস্ট। তোমাদের দুজনকে বেশ মানাবে। এবার আমি নিশ্চিত বাকি জীবনটা তোমরা আমার এখানেই থাকবে। আমার আস্তানায় কোথাও কোনো আয়না নেই, নিজেকে না দেখাই তো ভালো। এদের মুখে মুখোশ এঁটে রেখেছি কেন জানো? কি জানি কাকে কখন ভালো লেগে যায়। মানুষের মন তো আমরা বুঝি না। মন বলো এক রহস্যময় কঠিন বস্তু। এখানে আসার পর আমি যেখানেই যাচ্ছি শুধু আপনাকেই পাচ্ছি। আপনাদের এই সব কিছুই আমার কাছে খুব অদ্ভুত, আজগবি মনে হচ্ছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যান। কেন? আমি জানি আপনি এখানে এসেছেন সোহানাকে মুক্ত করতে। আপনি মুক্তি চান না? না। কেন? সব জ্ঞানের উত্তর সবসময় দেয়া যায় না। ডক্টর রানা, একটা জিনিস জানবেন, উদ্ধার আর মুক্তি এক কথা নয়। আমার এই অদ্ভুত ল্যাব দেখে অবাক হচ্ছে, তাই না? স্মাইল। কিন্তু এখানে আমার কাজ সম্পর্কিত কিছুই অবশ্যই তুমি জানবে তুমি কেন এসছো, কি রিসার্চ করবে। তোমাকে এনেছি ডক্টর আলমের রিসার্চের পরিপূর্ণ। আমি আর ডক্টর আলম কিছু অদ্ভুত উদ্ভিদ তৈরি করেছি। তোমাকে তার মধ্যে জীবজন্তুর সচেতনতা, এমনকি মানুষের বুদ্ধি, রেশনালিটি সব এনে দিতে হবে। আমার এখানে একটা ছোট্ট মিনি চিড়িয়াখানা আছে, বাঘ, ভাল্লুক, সাপ, বানরে ভর্তি। ডক্টর, এইসব জন্তুদের দিয়ে তো মানুষ খেলা দেখায়, তাই না? তোমাকে পশুর মধ্যে রেশনালিটি এনে দিতে হবে, যাতে যাতে সভ্য মানুষের স্থান এরা দখল করে নিতে পারে। রানা রানা, আমি এদেরকে অবিশ্বাস করি। I can beat them. তাকে পারি। তুই এসো, এসো। এ হচ্ছে আমার ডেথ প্লান্ট। তোমাদের মনে আছে একদিন তোরা পার্কে বসে গল্প করছিলে, একটা গোলাপি রঙের ফুল কেমন কালো হয়ে গিয়েছিল। পৃথিবীর সাজানো বাগানে আমি সব কালো কুৎসিত কদাকার করে দেবো। সৌন্দর্যের অস্তিত্ব আমি কোথাও রাখবো না। মানুষ বিদ্বেষী কাজ,
সৌন্দর্য বিদ্বেষী গাছ। এটাই হচ্ছে ডক্টর আলমের সর্বশেষ আবিষ্কার। এর মধ্যে তোমাকে কনসাসনেস এনে দিতে হবে। আমি সব গাছপালা, চিড়িয়াখানার জীব জন্তুদের ছেড়ে দেবো লোকালয়ে, তারা সব বিশ্বাসঘাতক হিপোক্রেটদের ঘাড় মোটকে মারার জন্য। রানা, আজ দূর রাত থেকে আমি হেলিকপ্টারের আওয়াজ পাচ্ছি। তোমার কিছু মনে হচ্ছে? না, কি মনে হবে? পেয়েছি পেয়েছি। ল্যাবরেটরি রানা, and this is the time. এখনই সময় রিসার্চ করার। ইয়েস, এখন যদি আমার ব্যাগটা খুলে দেখতো ওরা, যদি আমি তো আপনাকে বলেছি সিঁড়িঘরের খবর সত্যি আমি আপনাকে দেব। কিন্তু শিকদার সাহেব তো আমি আপনাকে সত্যি সিঁড়িঘরের খবর দেব সোহানা। এই প্রাচীর থেকে আমি বেরিয়ে যেতে চাই, সত্যি বেরিয়ে যেতে চাই। নো প্রবলেম। আপনি মনে করুন গ্রিন সিগন্যাল আপনি পেয়ে গেছেন। উলফাত, আমিও একদিন মাউতার গান বাজাতাম। এটা বোধহয় আমার জন্য নয়। I say stop it! কি করছো? এই আপনি সবকিছু একটু চারপাশ ঘুরে দেখলাম। তোমার রিসার্চে কত দূর? হ্যাঁ, কিছুটা তো এগিয়েছে, কিন্তু আমি তো নেট রেজাল্ট চাই। আমাকে সময় তো দিতে হবে। বসো। তুমি না বলেছিলে মুখোশের কথা? আগামীকাল থেকে তুমি কারো মুখে কোনো মুখোশ দেখবে না। সব কেমন যেন আজ নতুন নতুন লাগছে, তাই না? গোটা পরিবেশটাই বদলে গেছে। এই প্রথম আমাদের সবাইকে মুখোশ ছাড়া দেখছেন তো, তাই আমি কিন্তু মুখোশ পরেই আপনাদের সবাইকে দেখেছি।
ঢাকাতে আমি আপনার অনেক গান শুনেছি, আপনার একজন ফ্যানও ছিলাম বলতে পারেন। পুনমও আপনাদের একজন নামকরা শিল্পী, তাই না? আপনাদের সবাইকে আমার জানা হয়েছে, কিন্তু ভালোভাবে কারোর সাথেই পরিচয় হয়নি। এই যে দেখুন, গুলজার সাহেবের সাথে আমার কথা হয়েছিল, কিন্তু আপনার দেশ কোথায়? আমার আদিনিবাস খুলনাতে। ঢাকাতে আমি বহিরাগত হিসাবে ছিলাম। আমি কিন্তু যাকে বলে একেবারে কৃষকের সন্তান। ঢাকা এলাম ভাগ্যের অন্বেষণে। কতদিন যে পার্কের বেঞ্চিতে না খেয়ে রাত কাটিয়েছি জানি না। তারপর কিভাবে যেন বেঁচে থাকার পথ খুঁজে পেলাম। পিয়া, আপনার বাড়িও খুলনাতে? জি না, আমি পাবনার মেয়ে। আমার বাবা ছিলেন গানের মাস্টার। তার ইচ্ছে ছিল আমি রাগ সঙ্গীতে পড়াশুনো করি। বাবা বলতেন, মা, সঙ্গীত হচ্ছে সাধনার জিনিস। বাবার মৃত্যুর পর ঢাকায় এলাম। রেডিওতে অডিশন দিয়ে পাশও করলাম। রেডিও ছাড়া আমার আয়ের কোনো পথ ছিল না। ঢাকাতে যা পেতাম তা দিয়ে সংসারই চলতো না। কি একটার পর একটা নাটকের দৃশ্য মনে হচ্ছে? না না, ঠিক আছে। আচ্ছা, আপনার বাড়ি তো ঢাকায় না? না, আমি বগুড়ার মেয়ে। বাবা মারা যাবার পর আমি ঢাকায় এসে উঠলাম আমার বড় চাচার বাড়িতে আইকম পড়বো বলে। চাচার বড় ছেলে শামীম আমাকে ভীষণ ভালোবাসতো। সে নাকি আমাকে ছাড়া বিয়েই করবে না। শেষ পর্যন্ত এক ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করে বিদেশ পাড়ি হলো। তারপর কি বলবো, কত বলবো? আপনি বা বসে বসে আর কত প্যাচাল শুনবেন আমাদের? আমি উলফাত। স্টেডিয়াম মার্কেটে আমার বাবার একটা ঘড়ির দোকান ছিল, এখন নেই। ঢাকায় টুকটাক লিখতাম। একটা পত্রিকায় রিপোর্টারের কাজও করেছি কিছুদিন। দুটো টিউশনই করেছি, অথচ বাসায় একটা পয়সাও পাঠাতে পারিনি। এখন জামশেদ সাহেবের বদলতে বাড়িতে আমরা সবাই মোটা অঙ্কের কিছু টাকা পাঠাতে পারছি। তো আমাদের গল্পও শেষ, নাটকও শেষ। জানার মতো এখনো অনেক কিছু শোনার বাকি। নাটকের শেষ দৃশ্যের ভিলেনের ডায়লগটি শুনে যাও রানা। এই যে আমি কলেজে পড়াকালীন সময় একটি মেয়েকে ভালোবাসতাম। তার নাম পারুল। পারুল আমাকে ভালোবাসত। আমাদের একে অপরের উপর অনেক বিশ্বাস ছিল। কিন্তু একদিন দেখলাম আমারই এক বন্ধু হ্যান্ডসাম, তার সাথে পারুল। আমি বুঝতে পারলাম আমার কালো কুৎসিত চেহারা তার পছন্দ নয়। আমি ওর সাথে নাটকও করতাম। আমার দারিদ্র পারুলকে আমাকে পেতে দিল না। তারপর থেকে আমি সব বিশ্বাস হারিয়ে ফেললাম। সুন্দরীদের প্রতি আমি বিশ্বাস হারালাম, সৌন্দর্যের প্রতি আমি বিশ্বাস হারালাম। আমি কাউকে বিশ্বাস করি না, তোমাদেরকেও না। নাটক এখনো শেষ হয়নি ডক্টর রানা। Now it is your turn, ডক্টর রানা and Miss সোহানা। বলো, তোমরা কিছু বলো, বলো। কি বলবো আমরা? বাহ, এটা কোনো কথা হলো? আমাদের সবাইকে সম্মিলিত করে তোমরা আমার কথা জেনে নিলে, তোমরা কিছু বলবে না। Now it is your turn. তোমরা যে স্পাই সেটা আমি জেনে গেছি। আমার শাস্তি বড় কঠিন। গুলজার, আজ রাতই তোমাদের জীবনের শেষ রাত, এই কথাটি মনে রেখো।
চিন্তিত মনে হচ্ছে। তোমাকে তো বলিনি, ডক্টর জিলানির দেওয়া শিকড় আমি ল্যাবেই পরীক্ষা করে দেখেছি, এর কেমিক্যাল এফেক্ট অ্যাবসলিউটলি পজিটিভ। সত্যি? হ্যাঁ, শিকড়টা স্পর্শ করলে সব দরজা খুলে যাবে, সব গোলাগুলিও ফিরে যাবে। স্পেশাল একটা টর্চ আছে আমার কাছে, চলো লেটস গো। আমাদের ব্যাগগুলো নিয়ে নিই। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আসো। চলো। কোথায় পালাবে তোমরা? কত দূর? বিষাক্ত অণু পরমাণু ছড়িয়ে দিয়েছে বাতাসে। মিশনে ধেয়ে আসছে তীব্র আলো, লাল হলুদ বেগুনি আলো। মেগা স্তর থেকে ধীরে ধীরে নেমে আসছে ডিপসি মাস স্তর। কোনো তাবিজ তোমারই ফুফাতে কাজ হবে না রানা। ডার্ক আর্টের যুগ, স্যাটানিক এজ। মৃত্যু, নিশ্চিত মৃত্যু ধেয়ে আসছে তোমাদের জন্য। সামনেই দাঁড়িয়েছে, চলো। ওই যে একটু সামনে, বেশি না, আসো। There is a very good news for us. হ্যাঁ, সোহানার ওয়্যারলেস মেসেজটা পেলাম, ওকেও খবরটা দিলাম আমি। সোহেল বোধহয় ফোর্স নিয়ে চলে যাচ্ছে এখনই। কি বললে? ডাক বাংলো কোথায়? দাও 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 দাও, আমার এক বন্ধুর ডাক বাংলো তো ওখানে আছে। তুমি কি করে জানো? আরে তাই তো, কি অবিশ্বাস্য কাণ্ড। মামনি, মামনি, বাবা আমি ফিরে এসেছি। বাবা আমি ফিরে এসেছি। খোদার কাছে হাজার শুকর। আমরা আপনার কাছেও কৃতজ্ঞ জিলানি চাচা। নো নো নো, কৃতজ্ঞতা প্রকাশ কর তার কাছে যিনি সামান্য একটা শেকড়ের মধ্যে অ্যাটমের চেয়ে শক্তিশালী অস্ত্র লুকিয়ে রেখেছেন। কিন্তু না, বিপদ এখনো কাটেনি, আসছে আসছে, এগিয়ে আসছে, আমাদের ধ্বংস করার জন্য এগিয়ে আসছে। প্রফেসর, এত আয়োজন কিসের? কল্পনা করো, কল্পনা করো তোমাদের চারপাশে সাদা, নীল, সবুজ আলো, হোয়াইট, ব্লু, গ্রিন ভাইব্রেশন আসছে। কল্পনা করো স্রষ্টা, তোমাদের সকলের স্রষ্টা সর্বশক্তিমান তোমাদের সাথে আছে। কোন অশুভ শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এতটুকু না, আসছে আসছে, এসেছে এসেছে।
এসো আসো। এই কি করে হলো প্রফেসর? ও মরলো কি করে? স্যাটানিক পাওয়ার ওকে এখানে নিয়ে এসেছিল। এই পাওয়ারে ও অ্যাঞ্জেল অফ ডেথকে ডেকে এনেছে আমাদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু আমাদের ধ্বংস করতে পারেনি, কারণ অ্যাঞ্জেল অফ লাইফ আমাদের সঙ্গে ছিল। অ্যাঞ্জেল অফ ডেথকে কেউ ডেকে আনলে কারো প্রাণ সংহার না করে সে এখান থেকে যায় না। তাই যাওয়ার সময় এই ডেভিলটাকে সে সংহার করে গেছে। দেখো কিভাবে মরে পড়ে আছে, দেখো। যাক, বাঁচা গেল, খোদার কাছে হাজার শুকর। এবার ঢাকায় ফিরে যাবে নিশ্চিন্তে। তবু কেন যেন কষ্ট লাগছে স্যার। কার জন্য? কিসের জন্য? তুমি হঠাৎ এভাবে ভেঙে পড়লে কেন? রানা, রানা, আমার কেমন যেন লাগছে, আমি আর পারছি না। চোখের সামনে দেখতে পাচ্ছি জামশেদ সাহেবকে, উলফাত, গুলজার, পুনম, পিয়া, ডক্টর আলম, প্রাচীর ঘেরা জামশেদ সাহেবের সেই ল্যাবরেটরি, মন, মুখোশ, মানুষ, গাছপালা, সব সব কেমন যেন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে আমার কাছে, সব ফাঁকা। এর সবগুলোকে আজগবি মিথ্যায় অলিক, মায়াজাল, ভোজবাজি বা দুঃস্বপ্ন মনে করে মনের ছোট্ট কুঠরিতে তালা চাবি মেরে রেখে যাও। সেই রবি ঠাকুরের কবিতাটা, ফেলিবার সব জিনিসগুলো তুলিবার কেন চেষ্টা। ধুলির প্রাপ্য ধুলিকে না দিলে জঞ্জাল জমে শেষটা। হ্যাঁ, কিন্তু চাচা, এই পৃথিবীর সবকিছুই কি জঞ্জাল? এই পৃথিবীর মানুষ, মানুষের অস্তিত্ব, সব সবকিছু। আমার অস্তিত্ব মিথ্যে, তোমার অস্তিত্ব মিথ্যে, মিথ্যে আপনার এই পেন্টাকল, আপনার সাধনার এক একটি স্তর, সব মিথ্যে, জঞ্জাল। কোথায় চিরসুন্দর? কোথায় চিরসুন্দরের অস্তিত্ব? কোথায় চাচা? কত দূর চাচা, কত দূর? ডক্টর জিলানি বলতে পারেননি কোথায় সেই চিরসুন্দরের ঠিকানা। জামশেদ শিকদারের কঠিন প্রাচীর পার হয়ে সোহানা আবার ফিরে এসেছে ঢাকায় তার পরিচিত পরিবেশে। ফিরে এসেছে সঙ্গীহারা পুনম এক প্রাচীর থেকে আরেক প্রাচীরে। গ্রাম থেকে ঢাকায় এসে এখনো সে মঞ্চে নাটক করে, হাসতে হয় তাই হাসে। এখনো বেতার শিল্পী পিয়া ও তার স্বামী উলফাত প্রয়োজনের চার দেয়াল থেকে মুক্ত হতে পারছে না। তবু সব কষ্ট বুকে চেপে রেখে এখনো পিয়া ঢাকা বেতারে গান গায় আগামী দিনের জন্য। আর নতুন দিনের স্বপ্ন নিয়ে মাসুদ রানা এগিয়ে চলে একটার পর একটা বাধা বিপত্তির প্রাচীর পেরিয়ে।